হ্যাঁ, আজকে বাংলার শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে। সেটা হচ্ছে যে খুবই সোজা একটা বিষয়। যে ভাষার স্টক অফ ওয়ার্ড অর্থাৎ শব্দ বেশি, সেই ভাষা তত সম্পদশালী। আমরা দেখেছি যে ইংরেজি শব্দ প্রায় 5 লক্ষ পর্যন্ত আছে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এত ব্যবহার করা হয় না। মিল্টনকে দেখেছি 8,000 শব্দ ব্যবহার করতে, শেক্সপিয়ারের ক্ষেত্রে দেখেছি 15,000 শব্দ ব্যবহার করতে। চীনা শব্দও প্রচুর 50,000 মতন সাধারণত রয়েছে। তো বাংলা শব্দের ক্ষেত্রে আমরা অভিধানে যেগুলো দেখতে পেয়েছি সেটা 1 লক্ষ। যদি হিসেব করা যায় তাহলে দেখা যাবে ঠিক দ্বিগুণেরও বেশি বাংলা শব্দ থাকতে পারে, কিন্তু এখনও তা গ্রন্থবদ্ধ হয়নি। বক্তব্য হচ্ছে যে এই যে ভাষা সম্পদ অর্থাৎ আজকের যে পড়ানোর বিষয় শব্দ ভাণ্ডার, এই শব্দ প্রকাশের জন্য, অনুভূতির জন্য এবং গভীরতার জন্য আমাদের খুব দরকার। এবং দরকার বললেই ব্যাকরণবিদরা মনে করেছেন যে এর শ্রেণীবিন্যাস করা দরকার। অ্যাকচুয়ালি এদের সোর্সটা কী, কোথা থেকে এগুলো এসছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কয়েকটা জিনিস। সেটা মূলত 3টি কারণ এখানে বলা হয়ে থাকে। কি 3টি কারণ? দেখো, প্রথম বলা হচ্ছে যে একটা হচ্ছে 1 নম্বর যদি বলা হয় তাহলে হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন ভারতীয় আর্য, এইখান থেকে বাংলা শব্দ গৃহীত হয়েছে। 2 নম্বর যদি বলা যায় তাহলে বলা যেতে পারে যে উত্তরাধিকার সূত্রে নয়, বা প্রাচীন ভারতীয় আর্য থেকে নয়, অর্থাৎ অন্য ভাষা থেকে প্রাপ্ত শব্দ। 3 নম্বর যদি বলা যায় তাহলে হচ্ছে নতুন শব্দ গঠন বা সৃষ্টি। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলা শব্দ ভাণ্ডার যে 3টে কারণের জন্য গ্রহণ করা হয়, যে গ্রহণ করার পদ্ধতির যে 3টে কারণ রয়েছে, একটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। 2 নম্বর হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোথায়? প্রাচীন ভারতীয় আর্য থেকে, অর্থাৎ সংস্কৃত বৈদিক থেকে। আর 2 নম্বর হচ্ছে অন্য ভাষা থেকে প্রাপ্ত শব্দ, মানে সংস্কৃত নয়, অন্য ভাষা থেকে যে শব্দ গ্রহণ করা হয়েছে, যেটাকে আগন্তুক শব্দ বলা হয়, সেখান থেকে। কিংবা আমরা দেখতে পেয়েছি যে নতুন শব্দ গঠন করে, অর্থাৎ নতুন শব্দ সৃষ্টি করে যেভাবে গ্রহণ করা হয়, সেই 3টে কারণের জন্য বাংলা শব্দ ভাণ্ডার, শব্দ সম্পদ আমরা অনেক বেশি ঐতিহ্যশালী হয়ে উঠেছে। অর্থাৎ তোমাদেরকে বললাম যেটা যে 3টে কারণের জন্য। এখন মূলত এটার ক্ষেত্রে যারা বিভিন্ন রকমের শ্রেণীভাগ করেছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আমরা বাংলা শব্দ ভাণ্ডারকে প্রথমে নিই, সেখান থেকে আমরা দেখতে পাবো 3টে ভাগ রয়েছে। 3টে ভাগ কি কি? একটা হচ্ছে মৌলিক বা নিজস্ব শব্দ, অর্থাৎ মৌলিক বা নিজস্ব শব্দ যা বাংলার, যেটা আমি বলছিলাম যে উত্তরাধিকার সূত্রে প্রাচীন ভারতীয় আর্য থেকে গ্রহণ করা হয়েছে, সেইটার ক্ষেত্রে বলা হচ্ছে। এই মৌলিক বা নিজস্ব শব্দ কাকে বলা হয়? সংস্কৃত বা বৈদিক এই ভাষা থেকে যখন বাংলা গ্রহণ করছে, বাংলা ভাষা গ্রহণ করছে শব্দ, তখন সেটাকে মৌলিক বা নিজস্ব শব্দ বলা হচ্ছে। এটা 3টে ফর্ম তৈরি করা হয়েছে। একটা হচ্ছে কি তৎসম, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম, আর থার্ড হচ্ছে তদ্ভব। এই যে তৎসম শব্দ মানে কি? তৎ মানে তার মতো, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের মতো। অর্থাৎ সংস্কৃত বৈদিকে যা ব্যবহার হতো তা যদি গ্রহণ করা হয় সরাসরি, তখন সেটাকে বলা হয় তৎসম শব্দ। যেমন বলা যেতে পারে আমরা যে সূর্য বলি,
আমরা যে কৃষ্ণ বলি, আমরা যে জল, জীবন, মৃত্যু এক্সেট্রা এক্সেট্রা এইগুলো যে বলি, মৃত্যু এইগুলো যে বলি, এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি, বা বৃক্ষ, এগুলো সবই আমরা দেখতে পাচ্ছি তৎসম শব্দ, যা সংস্কৃত বা বৈদিক থেকে গ্রহণ করা হয়েছে। এই তৎসম শব্দকে আমি বলেছিলাম যে তার মতো তৎসম মানে অর্থাৎ কার মতো, সংস্কৃত বা বৈদিকের মতো, সেখান থেকে গ্রহণ করা হয়েছে। দুটো ভাগে ভাগ করা হয়েছে, সিদ্ধ তৎসম এবং অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম কাকে বলে? সিদ্ধ তৎসম হচ্ছে যে যখন বৈদিক বা সংস্কৃত থেকে ব্যাকরণ সিদ্ধভাবে বাংলা গ্রহণ করছে, তখন সেটাকে সিদ্ধ তৎসম বলা হয়। অর্থাৎ কৃষ্ণ, অর্থাৎ কি বলছি আমি, কৃষ্ণ, এই যে কৃষ্ণ গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে সিদ্ধ তৎসম। বা সূর্য, এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে সিদ্ধ তৎসম। কেন সিদ্ধ বলা হচ্ছে? অর্থাৎ ব্যাকরণগতভাবে সিদ্ধ। কি ব্যাকরণ, কোন ব্যাকরণগতভাবে সিদ্ধ? যে সংস্কৃত বৈদিক থেকে যে ভাষাটা বাংলা গ্রহণ করছে সেটা ব্যাকরণগতভাবে সিদ্ধ, তাকে বলা হচ্ছে সিদ্ধ তৎসম। অসিদ্ধ তৎসম কি? অসিদ্ধ তৎসম মানে হচ্ছে যে অবশ্যই ব্যাকরণগতভাবে সিদ্ধ নয়। আসলে এই অসিদ্ধ তৎসমর ক্ষেত্রে ডক্টর সুকুমার সেন তিনি কি বলছেন? তিনি বলছেন যে সংস্কৃত ভাষা যেগুলো বা বৈদিক ভাষা যেগুলো ধর্মগ্রন্থ বা সাহিত্য রচনার কাজ করা হতো, সেইখানে আমরা দেখতে পেয়েছি এছাড়াও কথ্য সংস্কৃত বলেই সংস্কৃত ছিল, যেটা মুখের কথা বলার ভাষা, অর্থাৎ তাদের কোকনি ল্যাঙ্গুয়েজ, যেটাই জীবন প্রবাহে ব্যবহার করতো মৌখিক ভাষা হিসেবে। সেই কথ্য ভাষা থেকে যখন আমরা দেখতে পাচ্ছি কোন কথ্য ভাষা, সংস্কৃত কথ্য ভাষা থেকে যখন বাংলা তাকে গ্রহণ করছে, তখন আমরা সেটাকে কি বলছি? সেটাকে বলছি অসিদ্ধ তৎসম। তাহলে বাংলা গ্রহণ করছি কি? অসিদ্ধ তৎসম গ্রন্থ। এই যে অসিদ্ধ তৎসম, এই অসিদ্ধ তৎসমর ক্ষেত্রে কতগুলো পার্ট রয়েছে। কি পার্ট রয়েছে? এই রকম পার্টের ক্ষেত্রে বলা যেতে পারে, যেমন ধরো যে কৃষাণ, কৃষাণ, কৃষাণ বলা যেতে পারে, চল, এরকমও বলা যেতে পারে যে ডাল। এই যে ডাল শব্দটা, এই ডাল শব্দটা কি হচ্ছে? আমরা কি যদি বলি সংস্কৃতে, তাহলে বৃক্ষ শাখা, বৃক্ষ শাখা। তো আমরা তো আর বৃক্ষ শাখা বলি না, গাছের ডালকে গাছের ডালই বলি। তাহলে অসিদ্ধ তৎসম হচ্ছে যা ব্যাকরণগতভাবে সিদ্ধ নয়, কথ্য সংস্কৃত থেকে বাংলা শব্দ গ্রহণ করেছে, যেমন কৃষাণ, চল, ডাল ইত্যাদি, এগুলো হচ্ছে অসিদ্ধ তৎসম। এখন বক্তব্য হচ্ছে যে এই অসিদ্ধ তৎসম ছাড়াও, এটা তো ডক্টর সুকুমার সেন বলেছেন, এছাড়াও আমরা দেখেছি যে অসিদ্ধ তৎসম ছাড়াও সুকুমার সেন আরও কতগুলো আরেকটি তৎসমর কথা বলেছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো, ডিফারেন্ট কালিতে প্রতীয়মান তৎসম শব্দ। এই প্রতীয়মান তৎসম শব্দের ক্ষেত্রে তিনি যেটা বলছেন, সেটা বলছেন যে এই শব্দ ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী গ্রহণ করা হয়নি। ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী গ্রহণ করা হয়নি মানে যে শব্দ, যেমন তার কথা হচ্ছে যে জল, রস, জল, রস, দশা ইত্যাদি ইত্যাদি, এইগুলো হচ্ছে প্রতীয়মান তৎসম। এই প্রতীয়মান তৎসমর ক্ষেত্রে কিন্তু কথা বলছেন কে? ডক্টর সুকুমার সেন, প্রতীয়মান তৎসমর ক্ষেত্রে। যদিও ন্যাচারালি আমরা ব্যবহার করে থাকি যে তৎসম শব্দ দুটো ভাগে বিভক্ত, একটা সিদ্ধ তৎসম যেটা ব্যাকরণগতভাবে সিদ্ধ, বৈদিক সংস্কৃত থেকে আগত শব্দ, আর অসিদ্ধ তৎসম হচ্ছে কথ্য সংস্কৃত থেকে যা এসছে, ব্যাকরণগতভাবে সিদ্ধ নেই, তাকে অসিদ্ধ তৎসম বলা হয়। এই হচ্ছে তৎসম শব্দের পার্টটা। পরবর্তী ক্ষেত্রে আমরা পরে যদি অংশটায় যাই, তাহলে দেখতে পাবো যে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম কি? অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম হচ্ছে সংস্কৃত বা বৈদিক থেকে গ্রহণ করা হয়েছে,
কিন্তু সেটা বিকৃতভাবে গ্রহণ করা হয়েছে। ব্যাকরণগত সিদ্ধ কি অসিদ্ধ সেটা তো পার্ট নয়, আমি বলছি একদম জাস্ট সংস্কৃত বা বৈদিক ভাষা থেকে যখন বিকৃতভাবে গ্রহণ করা হয় তখন সেটাকে বলা হয় কি অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। যেমন এর উদাহরণ অনেক কটা রয়েছে ভগ্ন তৎসমে। এরকম বলা যেতে পারে যে কেষ্ট, কেষ্ট পেনটা খুলে রাখলেই কালিটা ড্রাই হয়ে যায়, কেষ্ট এইটা। যেমন কীরকম বলা যেতে পারে যে কৃষ্ণ, এটা ছিল সংস্কৃত শব্দ, সেখান থেকে এলো কেষ্ট, সেটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। বা এরকমও বলা যেতে পারে যে নিমন্ত্রণ, নিমন্ত্রণ এইটা যখন আমরা অর্ধ তৎসময়তে আসবো তখন হচ্ছে নেমন্তন্ন, 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 নিমন্ত্রণ, নেমন্তন্ন। যদি বলা যেতে পারে যে চিত্র, অর্থাৎ চিত্র, চিত্তির, চিত্তির, চিত্তির। যদি আমি এরকম উদাহরণ দিই যে রাত্রি সংস্কৃত শব্দ, সেখান থেকে বলা হচ্ছে রাত্রির, রাত্রির। এই তাহলে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম হচ্ছে সংস্কৃত বা বৈদিক শব্দ যা বিকৃতভাবে বাংলা ভাষা গ্রহণ করেছে, সেটাকে বলা হচ্ছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। কৃষ্ণ কেষ্ট বলা হচ্ছে, নেমন্তন্ন নেমন্তন্ন বলা হচ্ছে, চিত্র চিত্তির বলা হচ্ছে, রাত্রি রাত্রির বলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তোমরা বোর্ডেও দেখতে পাচ্ছ যে এই যে তদ্ভব শব্দ রয়েছে, এই তদ্ভব শব্দ আর অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দের একই অর্থ রয়েছে। যেমন ধরো কীরকম, কৃষ্ণ সংস্কৃত শব্দ, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, কেষ্ট হচ্ছে আমি বা তৎসম শব্দ বলি, এটা যদি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ পার্ট দাঁড়ায় সংস্কৃত। আর কেষ্ট হচ্ছে কি, কেষ্ট হচ্ছে ঠিক অর্ধ তৎসম, অর্ধ এইটুকুটা লিখলাম। আর এখানে যদি কানু এইটা বলি, এটা হচ্ছে তদ্ভব, তদ্ভব, অর্থাৎ এর কোনো অর্থ আলাদা কিছু নেই। এই হচ্ছে কানুজে, ক্রেষ্টসে, কৃষ্ণংশে। যদি ধরা যায় যে রাত্রি, রাত্রি মানে যা, রাত্রির মানে তা, ঠিক তদ্ভব রাত মানে তাই। অর্থাৎ অর্ধ তৎসম বা ভগ্ন তৎসমের এমন কিছু শব্দ রয়েছে যে শব্দের অর্থ তদ্ভব শব্দের ক্ষেত্রেও একই অর্থ প্রয়োগ করে, এটা আমরা দেখতে পেয়েছি। নেক্সট পার্টে যদি আসি তাহলে দেখতে পাবো যে তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা রয়েছে। তদ্ভব শব্দের পার্টটা কি রয়েছে, সেটা হচ্ছে যে যখন তদ্ভব শব্দে আমরা বিষয়টাই আসছি তখন বলছি যে আমরা তৎসম ক্ষেত্রে দেখেছি যে হ্যাঁ, তৎসম শব্দ সংস্কৃত বৈদিক থেকে আসছে, এটা আমরা দেখেছি। অর্ধ তৎসম, সিদ্ধ তৎসম আমরা বলেছি ব্যাকরণগতভাবে সিদ্ধ, অসিদ্ধ তৎসমর ক্ষেত্রে আমরা বলেছি কথ্য সংস্কৃত থেকে এসছে। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসমর ক্ষেত্রে আমরা বলছি কি বিকৃতভাবে সংস্কৃত শব্দ যখন বাংলা গ্রহণ করেছে। তদ্ভব শব্দের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে সংস্কৃত প্রাকৃত, প্রাকৃত এটা পুরো ব্যবহার করলাম বাংলা, অর্থাৎ যে শব্দ, অর্থাৎ যে সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে বাংলাতে এসেছে তাকে তদ্ভব শব্দ বলে। আবারও বলি, যে সংস্কৃত বা বৈদিক শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে বাংলার মধ্যে এসেছে তাকে তদ্ভব শব্দ বলে, এবং এই তদ্ভব শব্দই হচ্ছে খাঁটি বাংলা ভাষার শব্দ। যেমন যেমন হচ্ছে কিছুক্ষণ আগেই সেটার উদাহরণ দিয়ে গেছিলাম আমি, কৃষ্ণ, কৃষ্ণ, কনহ,
কানু। এই কনহ হচ্ছে প্রাকৃত, কানু হচ্ছে বাংলা, কৃষ্ণ হচ্ছে সংস্কৃত। বা আরও সুন্দর করে কতগুলো জায়গা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে ইন্দ্রাগার যদি বলি আমরা, এটা আউট করি, দেখো ইন্দ্রাগার, সংস্কৃত বলে লিখছি, ইন্দ্রাগার, ওকে। প্রাকৃতে সেটা কি দাঁড়াচ্ছে? প্রাকৃতে সেটা হচ্ছে ইন দ্য আর। এটা যখন আমরা বাংলাতে আসছি তখন হচ্ছে ইদারা, এরকমভাবেও আরও কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন সোজা উদাহরণগুলো দিই। ধর্ম, সংস্কৃত শব্দ, এটা যখন প্রাকৃতে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে ধম্ম। যখন বাংলায় আসছে তখন সেটার উচ্চারণ হচ্ছে ধাম। যদি ইম্পর্টেন্ট কিছু উদাহরণ দিতে হয়, সেটা হচ্ছে একাদশ। আমি আর সংস্কৃত প্রাকৃত বলে লিখছি না। একাদশ, এক গাঢ়, 11, বাংলাতে হচ্ছে 11। যদি বলা যায় যে উপাধ্যায়, সংস্কৃত শব্দ উপাধ্যায়, সেটা প্রাকৃতের মধ্য দিয়ে কি আসছে? উপজ ঝা অ, উপজ ঝা অ, দিয়ে ওঝা, ইত্যাদি। মোদ্দা কথা, তদ্ভব শব্দ হচ্ছে দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি নিজস্ব তদ্ভব, আর একটা হচ্ছে কি কৃতঋণ বা বিদেশি তদ্ভব, অর্থাৎ দ্রাবিড়, অস্ট্রিক বা নিষাদ ইত্যাদি জায়গা থেকে এসছে। এই নিজস্ব তদ্ভব কাকে বলে? নিজস্ব তদ্ভবর বিষয়টা হচ্ছে যখন আমরা দেখি যে বৈদিক বা সংস্কৃত, এইভাবে বলা ভালো যে খাঁটি বৈদিক বা সংস্কৃত, সেইখান থেকে প্রাকৃতের মধ্য দিয়ে যখন বাংলা শব্দে আসে, সেটা হচ্ছে নিজস্ব তদ্ভব। এখানে যা উদাহরণ দেওয়া হয়েছে, ইন্দ্রাগার, ধর্ম, একাদশ, উপাধ্যায়, সবই হচ্ছে নিজস্ব তদ্ভব। আর কৃতঋণ বা বিদেশি তদ্ভব সেটা কি? সেটা হচ্ছে যে ইন্দো ইউরোপীয় বংশে, তোমরা তো জানো যে আমরা বাংলা ভাষা জন্মের ক্ষেত্রে দেখেছিলাম যে ইন্দো ইউরোপীয় বংশ থেকে ইন্দো ইরানীয় হয়ে প্রাচীন ভারতীয় আর্য ভাষার জন্ম। সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা পরবর্তী ক্ষেত্রে বিস্তার লাভ করে বাংলাতে আসে। তো সংস্কৃত বা বৈদিক ভাষা যখন ছিল, সেই সংস্কৃত বা বৈদিক ভাষাও ওই ইন্দো ইউরোপীয় বংশের কিছু কিছু ভাষা গ্রহণ করেছিল। কি বলছি? সংস্কৃত বা বৈদিক ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের কিছু ভাষা গ্রহণ করেছিল। এমনকি আর্যরা যখন আমাদের এই দেশে আসে, তখন আমরা দেখেছি যে সে সময় যে দ্রাবিড়, অস্ট্রিক বা নিষাদরা থাকতেন, তাদেরও কিছু ভাষা সংস্কৃত বা বৈদিক সাহিত্য গ্রহণ করেছিল। এটা আমরা দেখতে পেয়েছি। তাহলে কৃতঋণ বা বিদেশি শব্দের কি পার্ট রয়েছে? দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে কি যে ইন্দো ইউরোপীয় বংশ থেকে যে ভাষা আমরা দেখতে পাচ্ছি সংস্কৃত গ্রহণ করে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলাতে এসেছে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, দেখো গ্রিক শব্দ দ্রাখমে, এটা হচ্ছে গ্রিক শব্দ।
এইটা আমরা সংস্কৃতে যখন পাচ্ছি তখন পাচ্ছি দ্রম্য। এটা যখন আমরা প্রাকৃতে পাচ্ছি তখন পাচ্ছি দম্য। যখন বাংলাতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দাম। এটাকে কৃতঋণ বা বিদেশি শব্দ বলে, এটাকে কৃতঋণ বা বিদেশি শব্দ বলে। এই যে গ্রিক দ্রাখমে, এই শব্দটা ইন্দো ইউরোপীয় বংশের, সেখান থেকে সংস্কৃতে গ্রহণ করা হয়েছিল দ্রম্য, সেখান থেকে প্রাকৃত গ্রহণ করে দম্য, সেখান থেকে বাংলায় দাম তৈরি করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইন্দো ইউরোপীয় বংশ থেকে যখন সংস্কৃত ভাষা গ্রহণ করে এবং পরবর্তী তা প্রাকৃতের মধ্য দিয়ে বাংলাতে যখন আসে তখন সেটাকে কৃতঋণ বা বিদেশি তদ্ভব শব্দ বলা হয়। এ তো গেল ইন্দো ইউরোপীয় বংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কৃতঋণ বা বিদেশির ক্ষেত্রে দ্রাবিড়, অস্ট্রিক ইত্যাদি থেকে কি কি শব্দ এসছে। যেমন ধরো দেখা যেতে পারে যে তামিল, এটা দ্রাবিড় বংশের শব্দ তামিল। তামিলের ক্ষেত্রে পিল্লেই, পয়ে হস্যি লয়ে লয়ে ঐকার, এই যে পিল্লেই, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সংস্কৃতে হচ্ছে পিল্লিক, পিল্লিক, সংস্কৃতে হচ্ছে পিল্লিক। প্রাকৃতে এটা হচ্ছে তামিল, তারপরে হচ্ছে পিল্লিক। এবং প্রাকৃতের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিল্লিক থেকে পিল্লি অ, এখানে একটা স্টার চিহ্ন দিলাম, পিল্লি অ, পিল্লি অ। সেখান থেকে বাংলাতে যখন আসছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটা তৈরি হচ্ছে পিলে, অর্থাৎ ওই ছেলে পিলে অর্থে পিলে। এই স্টার চিহ্ন দিলাম কেন প্রাকৃতে? তার কারণ হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে যে স্টার চিহ্ন ভাষাবিজ্ঞানে বোঝা হয় যে অনুমিত শব্দ বা পুনর্গঠিত শব্দ। প্রাকৃতে এটা অনুমান করা হয়েছিল পিল্লিও আছে, অথবা এটা পুনর্গঠন করা হয়েছিল। মোদ্দা কথা, ইন্দো ইউরোপীয় বংশ বাদ দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে তামিল শব্দ, অর্থাৎ তামিলের যে পার্টটা রয়েছে সেইখানে যখন পিল্লে, সংস্কৃত থেকে পিল্লি, প্রাকৃত থেকে পিল্লিয়, বাংলায় পিল্লে আসছে, এই দ্রাবিড় বংশের শব্দ কিন্তু গ্রহণ যখন করছে বাংলা, সেটাকে কৃতঋণ বা বিদেশি তদ্ভব বলা হয়। আরও যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে যেটা সোজা উদাহরণ সুবিধা হবে বুঝতে, সেটা হচ্ছে যে এই ধরো অস্ট্রিক, অস্ট্রিক থেকে দেখা যাচ্ছে যে কি এসছে, অস্ট্রিক, পেনটা তো গোলমাল করছে, অস্ট্রিক থেকে ঢক্ক এসছে। দাঁড়াও, অস্ট্রিক, অস্ট্রিক থেকে অস্ট্রিক, অস্ট্রিক থেকে ঢক্ক, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ঢক্ক যখন আসছে অস্ট্রিক থেকে, সেটা সংস্কৃতে হচ্ছে একই ঢক্ক, অস্ট্রিকে ঢক্ক, সংস্কৃতে হচ্ছে ঢক্ক। বাংলাতে যখন দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে প্রাকৃতে যেটা আসছে সেটাও ঢক্ক, এবং বাংলাতে যেটা আসছে সেটা হচ্ছে ঢাকা, ঢাকা, এটা হচ্ছে অস্ট্রিক শব্দ। এছাড়া আর যদি বলা যেতে পারে সেটা হচ্ছে যে তামিল আরেকটি শব্দ, সেটা হচ্ছে তামিল, এটা একটু মনে রাখতে পারলে ভালো, সেটা হচ্ছে কাল, কাল, কাল। এই কাল যখন আমরা সংস্কৃতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি খল্প, খল্প, এটা হচ্ছে সংস্কৃত খল্প। এবার প্রাকৃতে যখন দেখতে পাচ্ছি প্রাকৃতে, তখন দেখতে পাচ্ছি প্রাকৃতের ক্ষেত্রে খল্ল, খল্ল। যখন বাংলাতে দেখতে পাচ্ছি তখন হচ্ছে খাল, অর্থাৎ তামিল কাল থেকে
বাংলাতে খাল এসছে এই সংস্কৃত প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে তদ্ভব হচ্ছে নিজস্ব তদ্ভব। এই নিজস্ব তদ্ভবর ক্ষেত্রে বলেছিলাম যা সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলাতে আসে এবং তার উদাহরণগুলো দেখিয়েছি। দ্বিতীয়টার ক্ষেত্রে কৃতঋণ বা বিদেশি তদ্ভবের ক্ষেত্রে কি বলেছি, যে সংস্কৃত বা বৈদিক যখন ইন্দো ইউরোপীয় বংশের ভাষা গ্রহণ করে অথবা অস্ট্রিক ইন্দো ইউরোপীয় বংশ বাদ দিয়ে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে এবং তা প্রাকৃতের মধ্য দিয়ে অর্থাৎ সংস্কৃত হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে যখন বাংলা গ্রহণ করে তখন তাকে কৃতঋণ বা বিদেশি তদ্ভব বলে। তাহলে এটা দুটো পার্ট কেন দাঁড়াচ্ছে, একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বংশ থেকে, আরেকটা হচ্ছে কি ইন্দো ইউরোপীয় বংশ ছাড়া অন্য ভাষা থেকে, অর্থাৎ দ্রাবিড় অস্ট্রিক ইত্যাদি থেকে। তার দু তিনটে উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে মৌলিক বা নিজস্ব যে শব্দ রয়েছে সেই মৌলিক বা নিজস্ব শব্দের ক্ষেত্রে যে পার্টগুলো রয়েছে তৎসম, সেখানে দুটো পার্ট, যদিও প্রতীয়মান তৎসমর কথা আমি বলেছি, যেটা ধ্বনি পরিবর্তনের কারণ অনুসারে তৈরি হয়নি, যার উদাহরণ দল বলেছি, যেটা সুকুমার সেন ব্যবহার করেছেন এবং অসিদ্ধ তৎসম সুকুমার সেনের কথা বলেছেন। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসমের কথা বলেছি, অনেক সময় এটাকে অর্বাচীন তৎসমও বলা হয়। সেই অর্ধ তৎসম বলেছি যখন বিকৃত আকারে সংস্কৃত থেকে বাংলা গ্রহণ করে। থার্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে তদ্ভব শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে যখন বাংলা গ্রহণ করে। সেই তদ্ভব দুটো ভাগ, নিজস্ব তদ্ভব, কৃতঋণ বা বিদেশি তদ্ভব, তার ব্যাখ্যা এতক্ষণ ধরে দিলাম। তাহলে প্রথম যে বাংলা শব্দ ভাণ্ডারের টোটাল যে পার্টটা মৌলিক বা নিজস্ব বাংলা শব্দ ভাণ্ডারের, সেইটা উদাহরণ সহ আলোচনা হোক। দ্বিতীয় পার্ট হচ্ছে আগন্তুক বা কৃতঋণ শব্দ। আমরা তো বলেছি যে তিনটে স্টেপ রয়েছে ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে শব্দ গ্রহণের নিয়মে। একটা উত্তরাধিকার সূত্রে প্রাচীন ভারতীয় আর্য থেকে গ্রহণ করা, যেটার পার্ট আমরা আলোচনা করে ফেললাম। 2 নম্বর হচ্ছে যে অন্য ভাষা থেকে, মানে সংস্কৃত বৈদিকের ব্যাপার নয়, অন্য ভাষা থেকে যখন আমরা কৃতঋণ হিসাবে গ্রহণ করে থাকি মানে বাংলা শব্দ, তখন তাকে বলা হয় আগন্তুক বা কৃতঋণ, এই লোন না কৃতঋণ সেই অর্থে। তো আমি বলেছি যে আর্যরা আসার আগে দ্রাবিড় অস্ট্রিক নিষাদরাও যেমন ছিল, অন্যরাও বিদেশিরাও তেমনি আমাদের দেশ শাসন করে গেছে এবং সেখানে আগন্তুক বা কৃতঋণ শব্দের ক্ষেত্রে দেশি এবং বিদেশি দুটি ভাগ করা হয়েছে। দেশি শব্দ কাকে বলে, যে কথা আবারও বলছি যে ওই দ্রাবিড় অস্ট্রিক বা নিষাদ যে জাতি ছিল তাদের শব্দগুলো যখন বাংলা গ্রহণ করছে তখন সেটাকে দেশি শব্দ বলা হয়। তার দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অনার্য, একটা হচ্ছে আর্য। এই অনার্য শব্দের ক্ষেত্রে আমরা কতগুলো পার্ট দেখতে পেয়েছি। কি পার্ট দেখতে পেয়েছি অনার্য শব্দের ক্ষেত্রে? সেটা হচ্ছে যে ঢোল, ঢিল, ঢেকি, ঝাঁটা, ঝোল, যাই হোক তোমরা একটু কয়েকটা মনে রাখবে। ঢেকি, ঝাঁটা, ঢেকি, ঝাঁটা, এই কটা একটু মনে রাখবে তাহলেই হবে। অজস্র আছে যেগুলো মনে রাখবে। ঢিল, ঢোল, এটাও মনে থাকবে, ঢিল, ঢোল, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো সমস্ত দেশি শব্দ, অর্থাৎ কোনটা দ্রাবিড় অস্ট্রিক বা নিষাদ থেকে এসছে এবং সেটা অনার্যর পার্টের মধ্যে পড়ছে। আর আর্য শব্দ কি, যে দ্রাবিড় অস্ট্রিক থেকে আসেনি, অন্য জায়গা থেকে এসছে, হয় হিন্দি থেকে এসছে, নাই মারাঠি থেকে এসছে, নাই গুজরাটি থেকে এসছে, ইত্যাদি ইত্যাদি, সেটাকে বলা হচ্ছে আর্যের পার্ট। অনেকে এইকে প্রাদেশিক ভাষা হিসাবেও বর্ণনা করে। যেমন দেখা গেছে যে হিন্দি ভাষা থেকে এসছে কি লাগাতার, লাগাতার হিন্দি ভাষা থেকে লাগাতার এসছে। কোথা থেকে এসছে? হিন্দি। যদি গুজরাটি থেকে এসছে হরতাল, হরতাল। যদি বলা হয় মারাঠি থেকে, সেটা এসছে চৌথ, এক্সেট্রা এক্সেট্রা। এরকম অজস্র ভাষা রয়েছে যেগুলোকে আর্য ভাষা হিসেবে বা প্রাদেশিক ভাষা হিসেবে গণ্য করা হয়ে থাকে।
এই টোটাল দেশি ভাষার পার্টের ব্যাপারটা আমরা দেখতে পেলাম। হরতালটা তো তোমরা জানোই গুজরাটি ভাষা থেকে এসছে। বিদেশি ভাষা, বিদেশি ভাষা মানে আমাদের ভারতবর্ষে অনেক জন এসে শাসন করে গেছিল। রবীন্দ্রনাথের যে কবিতা, রবীন্দ্রনাথ বলছেন সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, অর্থাৎ সেই কবিতায় তখনও ইংরেজ শাসন চলছে। তার জন্য প্রথমে ইংরেজ শাসনের কথাটাতেই আসছি, যে বিদেশি শব্দের মধ্যে ইংরেজি শব্দের কথা বলছি। সেই ইংরেজি শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এমনি অক্সিজেন, গোল, কালচার, সোসাইটি, এই শব্দগুলো, টেবিল, বেঞ্চ, এইগুলো আমরা সব মুহূর্তে ব্যবহার করি, মনে করি যে এগুলো বাংলায় বলছি, এগুলো ইংরেজি থেকে সরাসরি গ্রহণ করা হয়েছে। তো সরাসরি ইংরেজি থেকে গ্রহণ করা হয়েছে এরকম যেমন হয়েছে, সেই সরাসরি গ্রহণ করা ইংরেজি শব্দকে ইংরেজি তৎসম বলে, যা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, যে অক্সিজেন, গোল, কালচার, সোসাইটি এক্সেট্রা। আরেকটি হচ্ছে যে ইংরেজি তদ্ভব, অর্থাৎ খানিকটা ইংরেজির মতন অথচ একটু বিকৃত করে উচ্চারণ গ্রহণ করা হয়েছে। যেমন শান্তি, শান্তি এই শব্দটা, এটা যদি স্পেলিংটা আমরা দেখি তাহলে দেখা যাবে সেন্ট্রি, এই স্পেলিং। লণ্ঠন শব্দ আমরা ব্যবহার করি ইংরেজি, সেটার স্পেলিংটা হচ্ছে ল্যান্ট্রেন, ল্যান্ট্রেন। তার মানে যে শব্দগুলো বা লাট, লাট যদি ব্যবহার করি সেটা হচ্ছে লর্ড। অর্থাৎ ইংরেজি শব্দ যখন বিকৃত উচ্চারণের মধ্য দিয়ে আসে, শান্তি, লণ্ঠন, লাট ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে আমরা বলতে পারি ইংরেজি তদ্ভব। তাহলে ইংরেজি তৎসম হচ্ছে কি, যা হুবহু ইংরেজি শব্দ আমরা উচ্চারণ করে থাকি, বাংলা যা গ্রহণ করে নিয়েছে তাকে ইংরেজি তৎসম বলি। আর ইংরেজি তদ্ভব হচ্ছে কি, যা বিকৃতভাবে আমরা বলে থাকি, উচ্চারণগত সাযুজ্য নেই ইংরেজির মতন, সেটাকে বলে থাকি, সেটা হচ্ছে ইংরেজি তদ্ভব। তার উদাহরণ হচ্ছে ল্যান্ট্রেন, সেন্ট্রি যেটা আমরা শান্তি, লর্ড যেটা আমরা লার্ড বলি, এক্সেট্রা এক্সেট্রা। আরেকটা হচ্ছে ইংরেজির থেকে, সেটা হচ্ছে অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি। এই অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি, এই অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি ইংরেজির দুটো পার্টে আমরা ব্যবহার করে থাকি। কীরকমভাবে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে যে খুবই সোজা। ধরো যদি লাইট হাউস, লাইট হাউস, এটাকে আমরা বলছি, তৈরি করছি শব্দ বাতি ঘর। তাহলে অনুদিত শব্দ হচ্ছে, কিন্তু শব্দটা কি ছিল, ইংরেজি শব্দ। যদি বলা যায় যে গোল্ডেন অপরচুনিটি, এই গোল্ডেন অপরচুনিটি, UNITY, গোল্ডেন অপরচুনিটি, এটাকে আমরা বলি সুবর্ণ সুযোগ। ঠিক একইভাবে ইউনিভার্সিটিকে আমরা বলি বিশ্ববিদ্যালয়। এই যে তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়, এগুলো সব হচ্ছে অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি। অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে তিনটে পার্ট আমরা দেখতে পাচ্ছি, যে আগন্তুক বা কৃতঋণ শব্দের ক্ষেত্রে বিদেশির যে ভাগটা, সেখানে ইংরেজি শব্দের ক্ষেত্রে ইংরেজি তৎসম, ইংরেজি তদ্ভব এবং অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি। ঠিক একইভাবে ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, জার্মান, ফরাসি, রুশীয়, চীনা, বর্মী, আরবি, ইতালীয়, স্পেনীয়, যতটুকু এটেছে ততটুকু লিখেছি, আরও অজস্র রয়েছে, আমরা ব্যবহার করতে পারি। তো সেই সব ব্যবহারের ক্ষেত্রে এরকম একটা দুটো করে যদি উদাহরণ তোমরা মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। যেমন যদি বলা যায় যে ফার্সি, প্রথমে লিখেছি আমি ফার্সি, সেখান থেকে এরকম করতে পারো যেগুলো মনে থাকবে, সরকার, সরকার। দেখো এর সাথে মিল দিয়ে যে শব্দগুলো রয়েছে তাহলে সুবিধা হবে, দরবার, দরবার,
বার্ড, দুটো করে উদাহরণ। এটা হচ্ছে ফার্সি শব্দ। তারপরে পর্তুগিজ শব্দের কথা বলা হচ্ছে। পর্তুগিজ শব্দের ক্ষেত্রে আদি আনারস, আনারস। নেক্সট যদি হয় আলপিন, আলপিন, আলকাতরা টালকাতরা ইত্যাদি রয়েছে। আলকাতরা, দুটো করে আমি উদাহরণ দিয়ে যাচ্ছি। ওলন্দাজ শব্দ, যারা তাস খেলে তারা জানে ওলন্দাজ শব্দের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ইস্কাবন, হরতন, রুইতন, ইস্কাবন, হরতন, রুইতন এক্সেট্রা এক্সেট্রা। এটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে কি বলেছি, ওলন্দাজ শব্দ, অর্থাৎ ওলন্দাজ। ওকে, নেক্সট যদি জার্মান শব্দ আসে, জার্মান শব্দের ক্ষেত্রে কি দেখতে পাই? নাৎসি, নাৎসি। জার্মান শব্দের ক্ষেত্রে আমরা এই পার্টটা দেখতে পাই। এছাড়া জার্মান শব্দের ক্ষেত্রে আরও যদি উদাহরণ রয়েছে তাহলে বলা যেতে পারে জার, অর্থাৎ জার শব্দ নয়, উচ্চারণটা হচ্ছে জার। এই জেডটা হচ্ছে জার্মান জেডের মতন, জা উচ্চারণটা, এটা হচ্ছে জার্মান শব্দ। নেক্সট কি রয়েছে? সেটা হচ্ছে ফরাসি শব্দ। এই ফরাসি শব্দের ক্ষেত্রে আমরা রেনেসাঁ এটা বলতে পারি, রেস্তোরাঁ বলতে পারি, কাফে বলতে পারি, রেস্তোরাঁ, কাফে এক্সেট্রা এক্সেট্রা। এটা হচ্ছে ফরাসি শব্দ, ফরাসি শব্দ। যদি রুশীয় শব্দ ক্ষেত্রে উদাহরণ আসে, সেই রুশীয় শব্দের ক্ষেত্রে সোভিয়েত, সোভিয়েত, বলশেভিক, বলশেভিক, এটা হচ্ছে রুশীয় শব্দ। নেক্সট কি আছে? সেটা হচ্ছে চীনা। চীনা শব্দের ক্ষেত্রে হচ্ছে চা, লিচু এক্সেট্রা, এটা হচ্ছে চীনা শব্দ। নেক্সট কি আছে? বর্মি। বর্মির ক্ষেত্রে লুঙ্গি, লুঙ্গি, আর একটু পরিষ্কার করে লিখি, লুঙ্গি, ঘুগনি, ঘুগনি, এটা হচ্ছে বর্মি শব্দ। নেক্সট শব্দ হচ্ছে আরবি। এই আরবি শব্দের সাথে ফার্সি শব্দের একটা গোলমাল তৈরি হয়, কিন্তু তার জন্য ওই দুটো ডিফারেন্ট জায়গাতে রেখেছি। আক্কেল, কেতাব, ফসল, মুহুরি, তামাশা, জিলা, হজম। তোমরা আক্কেল এবং কেতাব এই শব্দ দুটো মনে রাখবে। আক্কেল, আক্কেল, কিতাব বা কেতাব, কেতাব, এটা হচ্ছে আরবি শব্দ। নেক্সট রয়েছে ইতালীয়। ম্যাজেন্ডা ইতালীয়র ক্ষেত্রে একটা কালারের নাম হচ্ছে ইতালীয় ক্ষেত্রে ম্যাজেন্টা শব্দেও বলা যেতে পারে। যেগুলো মনে থাকবে সেটা হচ্ছে যে বুর্জোয়া শব্দ ইতালির থেকে বলা যেতে পারে। ইতালি থেকে সব থেকে বেটার হচ্ছে কোম্পানি আর গেজেট। কোম্পানি, 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 গেজেট, গেজেট ইতালি শব্দ। স্পেনীয় ওই কমরেড ইত্যাদি ইত্যাদি, কমরেড। এই গেল আগন্তুক বা কৃতঋণ শব্দের যে ভাগ, বিদেশি ভাগ। অর্থাৎ আগন্তুক বা কৃতঋণ শব্দের দুটো ভাগ। দেশি আমরা বলেছি দ্রাবিড় অস্ট্রিক প্রাদেশিক ভাষা থেকে যেটা গ্রহণ করা হয়েছে, তার দুটো ভাগ, অনার্য এবং আর্য। নেক্সট দ্বিতীয় ভাগ হচ্ছে বিদেশি, সেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। লাস্ট হচ্ছে নবগঠিত। নবগঠিত শব্দ, নতুন করে গঠন করা হচ্ছে। অবিমিশ্র, অবিমিশ্রভাবে যা মিশ্রিত হয়নি, নিজেই তৈরি করা হচ্ছে। অনিকেত, অনিকেত, যার ঘরবাড়ি নেই আর কি, এই শব্দ হচ্ছে
বলা যেতে পারে, নিখুঁতভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে নবগঠিত শব্দের মধ্যে পড়ে। অতিরেক, 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 এগুলো হচ্ছে সব নবগঠিত শব্দ এবং অবিমিশ্র শব্দ। মিশ্র শব্দ, মিশ্র শব্দের মধ্যে কি হচ্ছে, যেমন বলা যেতে পারে হেড প্লাস পণ্ডিত, তাহলে দাঁড়াচ্ছে হেড পণ্ডিত। এই হেডটা হচ্ছে ইংরেজি শব্দ অর্থাৎ মিশ্র শব্দ, আর পণ্ডিত হচ্ছে বাংলা। যদি বলা যেতে পারে যে হেড পণ্ডিত, হেড প্লাস মৌলবী, মৌলবী, অর্থাৎ মৌলবী মানে সেটাও পণ্ডিত অর্থে বলা হয় মুসলিমদের ক্ষেত্রে। মৌলবী শব্দের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে মৌলবী শব্দ হচ্ছে আরবি, অর্থাৎ এটা হচ্ছে আরবি শব্দ, আরবি। যদি বলা হয় ফি প্লাস বছর, বছর হচ্ছে বাংলা, ফি হচ্ছে ফার্সি, ফি হচ্ছে ফার্সি। তাহলে এগুলো হচ্ছে মিশ্র, কারণ মিশ্রিত শব্দ রয়েছে, কখনো ইংরেজি, কখনো আরবি, কখনো ফার্সি, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটা যে বাংলা শব্দভাণ্ডার যেভাবে শ্রেণীকরণ করা হয় সেটা হচ্ছে, এক, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাচীন ভারতীয় আর্য থেকে যা গ্রহণ করা হয়েছে এই উপায়ে। দু নম্বর হচ্ছে কি, যে বাইরের অন্য ভাষা থেকে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য নয়, অন্য ভাষা থেকে যে শব্দ গ্রহণ করা হয়েছে। তিন নম্বর হচ্ছে নিজে বাংলা শব্দ কিছু সৃষ্টি করা হয়েছে, এই তিনটে। সেই তিনটের ভাগ হচ্ছে মৌলিক বা নিজস্ব, আগন্তুক বা কৃত্রিম এবং নবগঠিত। মৌলিক বা নিজস্বর তিনটে ভাগ, তৎসম, অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম আর তদ্ভব। তৎসমর ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি, যে তৎসম দুটো ভাগ, সিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম। এছাড়াও ডক্টর সুকুমার সেন প্রতীয়মান তৎসমর কথা বলেছে, যা আমরা আলোচনা করে চলে এসেছি। বেশ, তদ্ভব, তদ্ভব, নিজস্ব তদ্ভব, এগুলোর আলোচনা এবং উদাহরণ তোমাদের সামনে দিয়েছি। দু নম্বর হচ্ছে কৃত্রিম বা বিদেশি তদ্ভব। এইটা হচ্ছে টোটাল মৌলিক বা নিজস্ব শব্দের একটা পার্ট। নেক্সট হচ্ছে আগন্তুক বা কৃত্রিম শব্দ। এই আগন্তুক বা কৃত্রিম অর্থাৎ যা সংস্কৃত নয়, অন্য ভাষা থেকে গ্রহণ করা হয়েছে, সেটার দুটো ভাগ, একটা দেশি একটা বিদেশি। যখন দ্রাবিড় অস্ট্রিক নিষাদ থেকে যে ভাষা গ্রহণ করা হচ্ছে সেটাকে অনার্য বলছি আমরা, তার উদাহরণ দিয়েছি। আর একটা হচ্ছে আর্য ভাষা, সেটা হচ্ছে কি দ্রাবিড় অস্ট্রিক নিষাদ নয়, কখনো হিন্দি থেকে এসছে, কখনো মারাঠা থেকে এসছে, কখনো গুজরাটি থেকে এসছে। অনেকে এই আর্যকে প্রাদেশিক ভাষা হিসাবেও চিহ্নিত করে থাকেন। বিদেশি ভাষা, বিদেশি ভাষার ক্ষেত্রে আমরা প্রথমেই ইংরেজির কথা বলেছি, তাকে তিনটে পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে ইংরেজি তৎসম, ইংরেজি তদ্ভব। ইংরেজি তৎসম হচ্ছে যা হুবহু ইংরেজিতেও যা ব্যবহার হয় সেভাবে আমরা যখন ব্যবহার করি। দু নম্বর হচ্ছে যখন আমরা বিকৃত উচ্চারণভাবে ব্যবহার করি, সেটা ইংরেজি তদ্ভব বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করে বাংলায় যে শব্দ তৈরি করা হচ্ছে, অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি। মে আই কাম ইন স্যার, শব্দ সমষ্টি, অর্থাৎ আমি কি আসতে পারি, এইটা শব্দ সমষ্টির মধ্যে পড়ছে, কিন্তু অনুদিত শব্দ। এই তিনটে পার্ট আমরা ইংরেজির ক্ষেত্রে দেখেছি। এছাড়া বলেছি ফার্সির উদাহরণে সরকার এবং দরবার, পর্তুগিজের উদাহরণে বলেছি আনারস, আলপিন ইত্যাদি। ওলন্দাজের ক্ষেত্রে বলেছি ইস্কাবন, হর্তন। জার্মানের ক্ষেত্রে বলেছি যে নাৎফিজার। আর ফরাসির ক্ষেত্রে বলা হয়েছে রেনেসা, রেস্তোরাঁ। রুশীয়র ক্ষেত্রে সোভিয়েত, বলশেভিক। চীনের ক্ষেত্রে চা, লিচু, এটসেট্রা। আর বলা হয়েছে যে বর্মির ক্ষেত্রে হচ্ছে লুঙ্গি, ঘুগনি। আরবির ক্ষেত্রে বলা হয়েছে আক্কেল, কেতাব, এটসেট্রা। ইতালির ক্ষেত্রে বলা হচ্ছে কোম্পানি, গেজেট। স্পেনের ক্ষেত্রে বলা হয়েছে কমরেড। এই উদাহরণ, এই যে টোটাল বাংলা ভাষার শব্দভাণ্ডার। তোমরা যখন উত্তরটা করবে তখন বাংলা শব্দভাণ্ডারে ফার্স্ট এই চার্টটা করে নেবে, তাহলে কি এই চার্ট দেখে তোমরা প্রতিটার ডেফিনেশন তৈরি করতে পারবে। মৌলিক বা নিজস্ব শব্দ, সংস্কৃত বা বৈদিক
ভাষা থেকে যে শব্দ বাংলা গ্রহণ করেছে সেই শব্দকে মৌলিক বা নিজস্ব শব্দ বলে। এটা তোমরা এই ডেফিনিশনটা নিজেরা তৈরি করতে পারবে। তৎসম, তৎ মানে তার মতো, কার মতো? সংস্কৃতের মতো। অর্থাৎ তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত থেকে হুবহু যখন বাংলা গ্রহণ করছে তখন সেটাকে তৎসম গ্রহণ বলা হচ্ছে। তার দুটো রূপ রয়েছে, একটা হচ্ছে ব্যাকরণগত সিদ্ধভাবে যখন গ্রহণ করছে সেটা সিদ্ধ তৎসম, কৃষ্ণ টিষ্ণ ইত্যাদি। আরেকটা হচ্ছে কথ্য সংস্কৃত থেকে, অর্থাৎ কথা বলার ভাষা থেকে, মৌখিক ভাষা থেকে, কথ্য সংস্কৃত থেকে যখন ব্যাকরণগতভাবে সিদ্ধ নয় গ্রহণ করা হচ্ছে সেটা অসিদ্ধ তৎসম। এটাও ডক্টর সুকুমার সেন বলছেন। প্রতীয়মান তৎসমর কথা আমি বলেছিলাম, সেখানে কি বলা হচ্ছে? ধ্বনি পরিবর্তনের কারণে নয় এমন কিছু শব্দ, জলের কথা বলেছিলাম, সেটাকে প্রতীয়মান তৎসম বলা হচ্ছে। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম, যা সংস্কৃত থেকে বিকৃত আকারে বাংলা শব্দ গ্রহণ করেছে, কেষ্ট, নেমন্তন্ন, রাত্রির ইত্যাদি ইত্যাদি। তদ্ভব, সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলায় যখন আসে তখন তাকে তদ্ভব শব্দ বলে। তার দুটো পার্ট রয়েছে, নিজস্ব তদ্ভব অর্থাৎ ওই সংস্কৃত থেকে বাংলা, সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা, কৃষ্ণ সংস্কৃত, কনহ প্রাকৃত এবং কানু হচ্ছে বাংলা, এটা হচ্ছে নিজস্ব তদ্ভব। কৃতঋণ বা বিদেশি তদ্ভব, এর দুটো পার্ট বলেছি। একটা হচ্ছে ইন্দো ইউরোপীয় বংশ থেকে যখন সংস্কৃত শব্দ গ্রহণ করে এবং তা প্রাকৃতের মধ্য দিয়ে বাংলাতে আসে তখন তাকে কৃতঋণ বা বিদেশি তদ্ভব বলে। ফার্স্ট পার্ট, যেমন কি বলেছি, দ্রাকমে গ্রিক শব্দ, সেটা যখন সংস্কৃতে আসে দ্রম্য, যখন প্রাকৃতে আসে তখন দম্য, যখন বাংলায় আসে তখন দাম। কিন্তু শব্দটা ছিল ইন্দো ইউরোপীয়, যা সংস্কৃত গ্রহণ করেছিল দ্রম্য বলে। আরেকটা পার্ট কি রয়েছে, আর্যরা আসার আগে যে অস্ট্রিক, নিষাদ, দ্রাবিড়রা ছিলেন সেইখানের পার্ট আমরা দেখেছি। সেইখানে দেখেছি যে ঢক্ক যখন আমরা দেখতে পাই, বা যখন আমরা দেখতে পাই যে কাল, যেখান থেকে খাল এসছে, অস্ট্রিক ভাষা ইত্যাদি ইত্যাদি, সেইখান যে পার্টটা সেটা হচ্ছে আমরা দ্রাবিড় বা অস্ট্রিক থেকে আসা, বিদেশি শব্দ নয়, অর্থাৎ ইন্দো ইউরোপীয় বংশ থেকে নয়, সেই পার্টটা আমরা কৃতঋণের মধ্যে দেখেছি। বেশ, এই গেল মৌলিক শব্দ ভাণ্ডার একটা পার্ট। মৌলিক বা নিজস্ব, আগন্তুক বা কৃতঋণ, যা গ্রহণ করা হয় অর্থাৎ সংস্কৃত থেকে নয়, যা অন্য ভাষা থেকে গ্রহণ করা হয়। সে অন্য ভাষা কি? একটা হচ্ছে দেশি, একটা হচ্ছে বিদেশি, অর্থাৎ আমাদের দেশের ভাষা কিন্তু সেটা আর্য নয়। কি তাহলে সেটা? সেটা হচ্ছে দ্রাবিড়, অস্ট্রিক, নিষাদ ইত্যাদি ইত্যাদি বা প্রাদেশিক। সেটা হচ্ছে একটা অনার্য ভাষা, তার মধ্যে পড়ছে। অনার্য ভাষার ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়েছি যে এটা ওই দ্রাবিড়, অস্ট্রিক, নিষাদ থেকে গ্রহণ করা হয়েছে। আরেকটা কি বলেছি যে হিন্দি থেকে, মারাঠি থেকে, গুজরাটি থেকে যখন গ্রহণ করা হচ্ছে সেটা প্রাদেশিক বা আর্য ভাষা বলা হয়। এই আগন্তুক বা কৃতঋণ শব্দের দ্বিতীয় ভাগ হচ্ছে বিদেশি শব্দ। সেখানে ইংরেজির তিনটে পার্ট বলেছি, ইংরেজি তৎসম, ইংরেজি তদ্ভব, আর এটা হচ্ছে অনুদিত শব্দ বা শব্দ সমষ্টি, প্রচুরবার বলা হয়েছে আর বলছি না। এছাড়া ফার্সি, পর্তুগিজ, ওলন্দাজ, জার্মান, ফরাসি, রুশীয়, চীনা, বর্মী, আরবি, ইতালীয়, স্পেনীয় এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এই হচ্ছে টোটাল বাংলা শব্দ ভাণ্ডার। এই চার্টটা থাকলে তোমাদের পক্ষে খুব সহজ হবে হুবহু অ্যান্সারটা নামাতে, এবং চার্ট প্লেস করে লিখলে সেখানে নাম্বারটা অনেক ভালো মতন ক্যারি করে। আজকে তাহলে এই পর্যন্ত। বেশ, ভালো থেকো।